ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ডক্টর বৃন্দ, ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই অবগত আছেন, আজকে আমাদের এই প্ল্যাটফর্মে যিনি আমাদের ক্লাস নেবেন, আমাদের শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার, যিনি অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে পাশাপাশি এই উপমহাদেশের স্বনামধন্য হোমিওপ্যাথিক ডক্টর কেসি দাস এবং ডক্টর তপন কাঞ্জিলালের যিনি স্নেহধন্য স্টুডেন্ট ছিলেন, যাদের কাছ থেকে হাতে কলমে শিখে আমাদেরকেও শেখাচ্ছেন এবং নিয়ম নীতির ব্যাপারে খুবই অটল একজন হোমিওপ্যাথিক ডক্টর, যার কাছ থেকে আমরা হোমিওপ্যাথিক রুলস রেগুলেশন সহ আমরা শিখতে পারি সকল সময়ে। আজকে আমাদের প্ল্যাটফর্মে তেমনি একজন গুণী হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার আমাদের উদ্দেশ্যে আমাদের আজকের ক্লাস নেবেন। আমি সঞ্চালনার দায়িত্বে আছি ডক্টর হামিম। আজকে আমাদের টপিকস হচ্ছে পেলিয়েশন, সাপ্রেশন অ্যান্ড কিউর পার্ট 2। আমি সরাসরি আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারকে আজকের ক্লাস শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। স্যার আপনি শুরু করুন। স্যার উপস্থিত, আলোটা কি ঠিক হচ্ছে? আমার আলোটা কি পরিষ্কার হচ্ছে না আলোটা একটু বাড়াতে হবে? স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে। আমাকে দেখা যাচ্ছে? জি জি স্যার, দেখা যাচ্ছে এবং পরিষ্কার আছে স্যার। পরিষ্কার আছে তো? ঠিক আছে। জি স্যার। আওয়াজ ঠিক আছে? আওয়াজও ঠিক আছে স্যার। ঠিক আছে। উপস্থিত সকল চিকিৎসক বিন্দুকে যথাযথ সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। এবং আজকের যে আলোচনাটা, যেটা মূল আলোচনাটা হচ্ছে সিম্পল সাবস্টেন্স। আমি এখনো পর্যন্ত সাপ্রেশনে বিশেষ কিছু ঢুকি নাই, আমি শুধু টাচ করে করে গেছি। সাপ্রেশন নিয়ে আমি বছরখানেক 1-1.5 বছর কাটিয়ে দিতে পারবো, আমার কাছে কোনো অসুবিধা নেই। মাসে একটা করে ক্লাস তো মাত্র, কিন্তু বেসিক জায়গাটাকে বুঝতে হবে, হোমিওপ্যাথিক জায়গাটা। এবং আজকে আমি যে আলোচনাটা করব সিম্পল সাবস্টেন্স নিয়ে। হোমিওপ্যাথির এই জায়গাটা হচ্ছে ভয়ঙ্কর কঠিন জায়গা। এটা কিন্তু কিছুটা আলোচনা করেছেন ডাক্তার কেন্ট করেছেন, এবং সেখানটা পড়েও যে খুব ভালো বোঝা যায় তা নয়। খুব ভালো বেসিক নলেজ না থাকলে ফিলোসফি আপনি কিন্তু প্রতি মুহূর্তে ধাক্কা খাবেন। হোমিওপ্যাথি সমাজে পণ্ডিতের তো অভাব নেই, আমরা কম বেশি সবাই কিছু না কিছু সাবজেক্টে পণ্ডিত, কিন্তু কিভাবে হোমিওপ্যাথিকে অ্যাপ্লাই করব, কোন দৃষ্টিভঙ্গি থেকে আমরা এগোবো, সেইটা যদি আপনি না বুঝতে পারেন, আপনি সাজাতে পারবেন না, গুটি সাজাতে পারবেন না। সৈন্য আপনার কাছে প্রচুর আছে, যে সৈন্যটা যদি ঠিক মতো নীতিসম্মতভাবে পরিচালনা না করতে পারেন, আপনি অধিক সৈন্য থাকলেও পরাজিত হবেন, অর্থাৎ অধিক জ্ঞান থাকলেও পরাজিত হবেন। এবং আমরা পরাজয়গুলোকে স্বীকার করি না, কারণ হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা পদ্ধতি যেখানে কিওর, প্যালিয়েশন, সাপ্রেশন তিনটে ঘটনা আছে। আপনারা ফেসবুকে বহু কেস দেখতে পাবেন, যে কেসগুলো আরো কিওর কিওর বলে লাফাচ্ছে। কিওর এত সোজা নয়, এবং করাটাও খুব কঠিন। তবু এরই মধ্যে যেটুকু করা যায় সেইটুকু আমরা নিশ্চয়ই করার চেষ্টা করব। এইবার দেখুন, তাহলে আমরা যদি মৌলিক বিষয়টা যদি না বুঝি, তাহলে আমরা শুধু সিমটমের কিওর, না সিমটমের প্যালিয়েশন, না সিমটমের সাপ্রেশন করব, তা নয়। সাপ্রেশন তো সিমটমের সাপ্রেশন হতে পারে, মায়াজেমেটিক সাপ্রেশন হতে পারে। এই মায়াজেমেটিক সাপ্রেশন তার ব্যক্তিগত জীবনে, তার জীবনযাত্রা থেকে আমরা পেতে পারি। আমরা তো সাপ্রেশনের গল্প তো জানি, তো আমরা সাপ্রেশন নেই, তো ইমোশনাল সাপ্রেশন নেই, ডিজিজ সাপ্রেশন নেই, কারণ আমরা তার কোন পরিবেশ থেকে সে উঠে আসছে সেই জায়গাগুলো আমরা খোঁজ খবর নেই। এইগুলো না নিয়ে শুধু সিমটম নিলে পরে কিচ্ছু হবে না, ওই প্যালিয়েশন সাপ্রেশনে বেশি হবে। বিবেক বোধ যদি থাকে তাহলে সে কিন্তু বিবেকের যন্ত্রণায় সে ভুগবে।
এবং আমাদের হোমিওপ্যাথ হতে গেলে আগে বিবেকটাকে জাগ্রত করতে হবে। এবার আসা যাক সিম্পল সাবস্টেন্স। সিম্পল সাবস্টেন্স কথাটা চট করে বললে কিন্তু বোঝা মুশকিল আছে। এখানে হ্যানিম্যান যে কত বড় একজন মনীষী সেটা বুঝতে গেলে এটা বুঝতে হবে। আগে সিম্পল সাবস্টেন্সের আগে আমরা একটু আসি। আমি ভৌত বিজ্ঞানের বেশি গভীরে আমি যাব না, আমি জাস্ট এটা বোঝার সুবিধার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমি গ্রহণ করব। তাহলে দেখুন, এই যে আপনি একটা পদার্থ দেখতে পাচ্ছেন, পদার্থ মানে দৃশ্যমান তো পদার্থ দেখতে পাচ্ছেন, আমি পদার্থ দেখতে সব পদার্থ আমরা দেখতে পাই, চোখ দিয়ে দেখতে পাই, বা যাদের চোখ নেই তারা হাত দিয়ে অনুভব করতে পারে, স্পর্শ করে অনুভব করতে পারে। তাহলে ব্যাপার হচ্ছে এই যে ইন্দ্রিয় গ্রাহ্য যা কিছু পদার্থ আছে এগুলো তো আমরা তো দেখতে পাচ্ছি, এগুলোকে বলে সাকার বলা যেতে পারে। যেগুলো দেখতে পাই সেগুলো সাকার, আর যা দেখতে পাই না, যা অনুভব করি সেগুলো নিরাকারের মধ্যে পড়বে, যার কোনো আকার নেই। সাকার বলতে যার আকার আছে, আর নিরাকার বলতে যার আকার নেই। এবার দেখুন, আপনার কাছে ধরুন একটা তামা পেয়েছেন কি লোহা পেয়েছেন, লোহাটা সাকার, আপনি দেখতে পাচ্ছেন। এবার লোহাটাকে আপনি ভাঙতে শুরু করলেন, গুঁড়ো করতে শুরু করলেন। গুঁড়ো করলে কি হলো, তার ওই সাকার ওই রূপটা থাকলো না, গুঁড়ো রূপটা তো আপনি দেখতে পাবেন সাকার। এবার এই যে ভাঙতে শুরু করলেন, ভাঙতে ভাঙতে একটা সময় গিয়ে যখন পরমাণুতে যখন আপনি পৌঁছচ্ছেন, তখন কিন্তু আপনি আপনার ইন্দ্রিয় গ্রাহ্য চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না, তখন ওটা নিরাকার হয়ে গেল। বিজ্ঞান কিন্তু এটাকেও নিরাকার রাখেনি। বিজ্ঞান তার উন্নত প্রযুক্তির দ্বারা অণুকে দেখাতে পাচ্ছেন। প্রথমে অণু দিয়ে হলো, অণুর পর অনেক অণুকে ভেঙে পরমাণুতে আসা গেল। পরমাণুতে আসার পর আমরা কি করছি দেখতে পাচ্ছি কি, ইলেকট্রন গুলো একটা সার্কেল করে ঘুরে বেড়ায় কার, নিউক্লিয়াসের। নিউক্লিয়াস মানে সেন্টার। সেন্টারে কি থাকে, ওখানে প্রোটন থাকে এবং হাইড্রোজেন ব্যতীত, হাইড্রোজেনের তিনটে ভাগ আছে, তার মধ্যে একটি ভাগে দুটি ভাগে ইয়ে থাকে না, নিউট্রন থাকে না। যাকে এই কচকচানিতে আমি যাচ্ছি না, সোজা কথা, আমার সেন্টারে কে থাকবে, প্রোটন থাকবে ধনাত্মক আয়ন, আর নিউট্রন হচ্ছে কোনো আয়ন নেই, ওরা প্লাস মাইনাস কিছুটাই না। আর ঋণাত্মক আয়ন যেটা আছে সেটা হচ্ছে ওই বিভিন্ন কক্ষপথে ঘুরবে, নির্দিষ্ট কক্ষপথের নির্দিষ্ট সংখ্যক আছে, আপনি খুশি মতন ওখানে ঢোকাতে পারবেন না। তাহলে এইটা ঘুরছে, এইটা হচ্ছে কিন্তু তার পরমাণুর আকার হলো। পরমাণু আমরা দেখতে পাবো না, আমরা কিন্তু যন্ত্রের চোখ দিয়ে সেটাকে দেখতে পাবো, তাহলে এটাকেও সাকার ধরা যেতে পারে। এরপরে কি হলো, এরপরে তো আরো মেশন টেশন অনেক কিছু আছে, অনেকগুলো স্টেজ আছে। এই স্টেজগুলোর পর এখন বর্তমানে যেটা বিজ্ঞানীরা বলছেন বোসন। বোসন মানে সত্যেন্দ্রনাথ বোসের নামে এটা করা হয়েছে, তিনি এটা আবিষ্কার করেছিলেন আইনস্টাইনের সঙ্গে। এবং আচার্য সত্যেন্দ্রনাথ চন্দ্র বোস তো আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে এক সময় গিয়েছিলেন, মনে হয় সম্ভবত আচার্য ছিলেন, পরবর্তীকালে এখানে এই দেশে এসছেন। তো ফলে ব্যাপার হচ্ছে এই যে সত্যেন্দ্রনাথ বোসের নামে এটা করা বোসন কণা, এখন ওটা মিউনিকে পরীক্ষা চলছে, এখনো পর্যন্ত চলছে সেই পরীক্ষা। এই যে বোসন কণা, এখন বলা হচ্ছে কি এই বোসন কণা থেকে বাকি কণাগুলোর সৃষ্টি। তাহলে বোসন কণা হলো, বোসন কণা আমরা আইডেন্টিফাই করতে পারলাম, সেটা আইডেন্টিফাই অলরেডি হয়ে গেছে ইমিউনিক পরীক্ষায়। বোসন করার পরের স্টেজটা হচ্ছে কি, এইটা হচ্ছে শক্তি স্তর। তাহলে শক্তি স্তর থেকে, শক্তি স্তর হচ্ছে নিরাকার, তার কোনো বস্তুর কোনো আকৃতি তার মধ্যে নেই। এবার তারপরে বোসন এলো, সাকার এলো, এবার আস্তে আস্তে সাকারের পরিমাণ বাড়তে শুরু করলো, করতে করতে একটা সময় গিয়ে বস্তুকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে বস্তুটা আসলে কি, কনসেন্ট্রেটেড ফর্ম অফ এনার্জি। কনসেন্ট্রেট মানে এনার্জিকে যেমন যেমন দুধকে জমিয়ে, যেমন বরফকে জলকে জমিয়ে বরফ করা হয়, তেমনি হচ্ছে শক্তিকে যদি জমানো হয় তাহলে আলটিমেটলি একটা সময় গিয়ে সেটা আমরা বস্তু আকারে দেখতে পাবো। এই কথাটা কতটা সত্য, আইনস্টাইন কিন্তু E=mc², সেখানে একটা গতিতে পদার্থকে যদি চালানো হয় তাহলে সেটা শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এই শক্তি মানে আকার আর নিরাকার,
এই দুটো কিন্তু পরস্পরের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ বিষয় আছে, এর মধ্যে একটা সম্পর্ক আছে। এটা কিন্তু কোনোটাই পরম সত্য নয়। প্রয়োজনে আমরা আকারে যাব, প্রয়োজনে আমরা সাকারে যাব, তবুও আমি বলছি মানে প্রয়োজনে নিরাকারে যাব, কখনো আকারে যাব। এই নিরাকার যে ব্যাপারটা, এই নিরাকার যে শক্তি স্টেজটা যেটা, এইটা নিয়েই হচ্ছে সমস্যা। এই শক্তি স্টেজটা থেকে দেখুন আপনি চলে আসছেন কি একটা তামাতে চলে আসলেন, আবার যদি ইলেকট্রন প্রোটনের সংখ্যা কম বেশি করা হয়, বিভিন্ন মৌলিক পদার্থগুলো আপনি পাবেন। কিন্তু এগুলো সবগুলো কোথা থেকে সৃষ্টি হয়েছে? বোসন থেকে সৃষ্টি হয়েছে। একমাত্র কণা বোসন থেকে সৃষ্টি হয়েছে। তাহলে একমাত্র কণা থেকে এই যে ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থগুলো সৃষ্টি হয়েছে, সবই কিন্তু একমাত্র কণা থেকে সৃষ্টি হয়েছে। এটা কিন্তু বিজ্ঞান সম্মতভাবে প্রমাণিত। তাহলে এই যে পৃথিবীতে এত বিচিত্রতা, এত বিচিত্রতা, এত বিভিন্নতা, এত বিরোধ, সবকিছুই কিন্তু এক জায়গা থেকেই তৈরি, এক থেকে সৃষ্টি। এবার আসা যাক, এই জায়গাটা আমি আশা করি কিছু আমি বোঝাতে পেরেছি। এগুলো প্রয়োজন আছে, পরে আমি বলবো কি প্রয়োজন আছে। তাহলে এই যে আমরা ভাবলাম যে এই এক জায়গা থেকে সৃষ্টি হচ্ছে, একটু একটু ফিজিওলজিতে চলে যাই। আমাদের সৃষ্টি যেটা হয়েছে, বাবার দিক থেকে হ্যাপ্লয়েড একটা কোষ, মায়ের দিক থেকে একটা হ্যাপ্লয়েড কোষ, দুটো মিলে ডিপ্লয়েড কোষ করে একটা জাইগোট তৈরি হয়েছে। সেই জাইগোট থেকে কিন্তু আমাদের এই মানুষ জাতি তৈরি হয়েছে। আমি অন্য জায়গায় যাচ্ছি না। আচ্ছা বলুন দিদি, কোন মানুষটা সমান? কোনো মানুষের প্রত্যেকটাই কিন্তু আলাদা, প্রত্যেকটাই আলাদা। কিন্তু তারা কোন সূত্রে বাঁধা? এই যে এত বিচিত্রতা, এত বিচিত্রতা থাকা সত্ত্বেও সৃষ্টিটা কোথা থেকে হয়েছে? ওই বোসন থেকে। পদার্থবিজ্ঞান তাই বলছেন এখন, বোসন থেকে। তাহলে ওই একটা ইউনিক জায়গা থেকে এত কিছু বিভিন্নতা সৃষ্টি হয়েছে। ফলে আমাদের তাহলে কি করতে হবে? আমাদের চিকিৎসা যখন করবো, এই বিভিন্নতাগুলোকে আমরা কনসিডার করব। কনসিডার করতে করতে আমরা ওই ইউনিক স্তরে চলে যাব, যে বোসনের কথাটা ভাবছি। এখানে হ্যানিম্যান কি বলেছেন অর্গাননে? মাইন্ড অ্যান্ড বডি ইনসেপারেবলি বাউন্ড টুগেদার। তারা ইনসেপারেবল, তাদের আলাদা করা যায় না। তাহলে এই যে শক্তি কণা যেটা, এটাকে বলা হয় ইনফ্লাক্স। এটাকে বলা হয় ইনফ্লাক্স। ইনফ্লাক্সটা আপনাকে চিকিৎসা করতে গেলে বুঝতে হবে। ইনফ্লাক্স না বুঝলে সিকনেস বুঝতে পারবেন না, সিকনেস না বুঝলে ডিজিজ বুঝতে পারবেন না। আক্রমণটা করবেন কি দিয়ে? অস্ত্রের তো অভাব নেই আপনার কাছে। তাহলে এই যে ইনফ্লাক্সের একটা আমি সহজ উদাহরণ দিই, যেটা সবাই বুঝবেন। এই যে আপনারা আমার বক্তব্য শুনছেন, আপনার মাথার উপর পাখাটা ঘুরছে। পাখাটা কার দ্বারা ঘুরছে? এই যে যন্ত্রটা ঘুরছে কার দ্বারা? শক্তির দ্বারা। এই শক্তিটা আসছে কোথা থেকে? ধরুন কয়লা পুড়িয়ে আসছে আপনাদের। কয়লা ছিল আপনার সাকার, তাকে শক্তির ফর্মে নিয়ে গেল, নিরাকার হয়ে গেল। এইবার নিরাকার হয়ে গেল, সে নিরাকার এসে কি করছে? এই ইয়েটাকে চালাচ্ছে, সাকারকে চালাচ্ছে, মানে আপনার উপরে মাথায় পাখাটা ঘুরছে। তাহলে এই যে ইনফ্লাক্সটা, এই যে শক্তির যে প্রবাহ যেটা, এই শক্তির প্রবাহটা যদি বন্ধ হয়ে যায়, আপনার পাখাকে ঘুরবে? কোনোদিন ঘুরবে না। এই হচ্ছে ব্যাপারটা। মানুষের ক্ষেত্রেও সেই ইনফ্লাক্সটা কি? কোন ইনফ্লাক্স? এই যে আমরা বেঁচে আছি, এই যে ভাইটাল ফোর্স, প্রাণ শক্তি, অনেকে জীবনী শক্তি বলেন, আমি প্রাণ শক্তি কথাটা বলতে পছন্দ করি, কিন্তু অসুবিধা কিছু নেই, দুটোর মধ্যে সামান্য পার্থক্য আছে। যাই হোক, আমি সেই জায়গাটা যাচ্ছি না। প্রাণ শক্তি, এই যে প্রাণ শক্তি, আমি মানুষটা মারা গেছে, আপনারা বলেন তো। আচ্ছা বলুন দেখি, মারা যাওয়ার পর তার দেহের কোন অংশটা, ধরুন মারা গেছে, অব্যবহিত পরে পরীক্ষা করে দেখুন কোনটা তার নষ্ট হয়ে গেছে? সবই তো আছে, শুধু মানুষটা নেই। তার মানুষ বলতে আমরা যা বুঝি, এই বডিটাকে বুঝলেও এই বোঝাটাও ভুল। মানুষ বলতে সেই শক্তি, আমরা সেই শক্তিটা অর্জন করে আমরা বেঁচে থাকি। তাহলে যখন এই ইনফ্লাক্সটা বন্ধ হয়ে যাবে, তখনই কিন্তু আপনার কি হবে? মৃত্যু অবধারিত। কারণ এখানে হ্যানিম্যান কি বলছেন, যে এই যে শক্তি, প্রাণ শক্তি কি করে না, গোটা শরীরকে অ্যানিমেটেড করে, মানে প্রাণদান করে শক্তি। ঠিক এই কথা, অ্যানিমেটেড কথাটাই হ্যানিম্যান বলেছে। তাহলে কি হচ্ছে, এই যে প্রাণ শক্তি কি হচ্ছে, সেটা কিভাবে করে না, একদম কর্তৃত্ব নিয়ে ছন্দে সেটা গোটা শরীরে চলে। যখন শরীরে চলে তখন আমরা সুস্থ। তাহলে ব্যাপারটা কিরকম হলো?
এই প্রাণ শক্তিটা যখন আমাদের ছন্দে থাকে, যার জন্য ডিরেজমেন্ট অফ ভাইটাল ফোর্স বলেছেন, অ্যাটাক বলেন নাই, তাহলে এইটা হলে আমরা সুস্থ থাকি। আর যখন আমরা অসুস্থ হই তখন ওই প্রাণ শক্তিটা ডিরেজমেন্ট হয়েছে। তাহলে একটা শক্তিকে যদি পরিবর্তিত করতে হয়, শক্তি দ্বারা হবে কি? আপনি আপনার পাশে এই যে ইয়েটা আছে, বইটা আছে, বইটা যদি আপনি মুখে বললে বইটা কি সরে চলে যাবে? শক্তির দ্বারা তাকে পরিবর্তিত করতে হবে। শক্তি ছাড়া কোনো কিছুই পরিবর্তিত হয় না। তাহলে শক্তির গুরুত্ব কিন্তু অনেক বেশি এই সাকারের থেকে, মানে বস্তুর থেকে, কিন্তু বাদ দেওয়া যাবে না শক্তি। দুটোর মধ্যে বুঝে আমাদের কাজ করতে হবে। তো এই যে পেশেন্টটাকে আপনি যখন চিকিৎসা যখন করবেন, তখন আপনাকে কি দেখতে হবে? যে পেশেন্টটার এই যে তার সিমটম গুলো ডেভেলপ করছে, নিশ্চিত তারে শক্তি স্তরে আগে পরিবর্তন হয়েছে, কারণ ওইটাই তো কন্ট্রোলিং সেন্টার, শক্তিঘর। আপনার রাজধানী যদি আমি জয় করে ফেলি, তবে তো আপনার দেশটাকে কবজা করতে পারবো। আপনার যদি একটা অংশকে যদি আমি কবজা করতে, একটা অংশকে, একটা প্রভিন্সকে কবজা করলে কিন্তু আমি কবজা করতে পারবো না। আপনার সেন্টারটাকে কবজা করতে হবে, এইটাই হচ্ছে নিয়ম। যুদ্ধের ক্ষেত্রে তাই নিয়ম। রাজাকে ধরো বা মন্ত্রীকে ধরো, তাহলে কিন্তু সে পরাজিত হবে। তাহলে এই যে সেন্টারটা, যেটা এই সেন্টারটা থেকে আমাদের প্রতি মুহূর্তে একটা ইনফ্লাক্স আসছে, শক্তি প্রবাহ আছে বেঁচে থাকার, ওই সেন্টারটা আক্রান্ত হলে পরে কিন্তু আমাদের কি হচ্ছে না, আমাদের শরীরে বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা কি, এই যে সেন্টার থেকে ইনফ্লাক্স, যেটা জীবন প্রবাহ যে আসছে, এই জীবন প্রবাহটা তাহলে আমাদের এই যে আসছে, ফলে আমরা যে সুস্থ আছি, এই জীবন প্রবাহটা তাহলে এই প্রবাহে যদি কোনো রকম বাধা সৃষ্টি হয়, সেটাই তো সাপ্রেশনের কারণ। এই বাধাটা সৃষ্টি হলে পরে সেখান থেকে তো রোগের উৎপত্তি। ব্যাকটেরিয়া ভাইরাস পরের গল্প, ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে সব রোগকে ব্যাখ্যা করা যায় না। আপনারা যারা প্র্যাকটিস অফ মেডিসিন পড়েছেন, বহু জায়গায় শুধু দেখতে পাবেন আননোন কজ, শুধু সিমটোমেটিক ট্রিটমেন্ট করা হচ্ছে। তাহলে এই যে পেশেন্টের মধ্যে আমার এই যে ইনফ্লাক্সটা আমি দেখলাম, যেটা ইনফ্লাক্সটা কিন্তু আপনার যখন বর্তমান যুগে বিচারে কি হবে, হ্যানিম্যান যে সময় জন্মেছিলেন বা সেই সময় মানুষের মধ্যে এত কলুষিত ছিল না, মানুষের মধ্যে এত কি বলবো, মানুষের মধ্যে খাদ্যই বলুন বা মানসিকতা বলুন, কোনোটাই কিন্তু এতটা ভেজাল ছিল না। ফলে তখন সিমটম যেভাবে ডেভেলপ করতো, এখন সিমটম ডেভেলপ করছে কিন্তু ওইভাবে নয়। আমরা একটা শিশুকেও জন্ম থেকে দেখতে পাচ্ছি রোগাক্রান্ত হচ্ছে। তার মানে কি, তার ইনফ্লাক্সে গন্ডগোলটা জন্মগত থেকেই শুরু হয়ে গেছে। বহু রোগ পাবেন আপনারা, সেগুলো আপনারা বইয়ে পড়েছেন, অটিজম থেকে ধরে, হ্যাঁ, আরো অনেক নাম টাম আছে, সে নাম যাই থাক, নাম দিয়ে আমি মাথা কামাচ্ছি। তাহলে কি হলো এইখান থেকে, তাহলে এখন বর্তমান যুগে এই যে জেনারেশন আফটার জেনারেশন এই যে রোগের প্রভাবটা, যেটা এটাকে অস্বীকার করতে পারবেন না। জিন তত্ত্ব কিন্তু এটাকে অস্বীকার করে না। হ্যানিম্যান কিন্তু তার ক্রনিক ডিজিজে কিন্তু হাজার হাজার বছর ধরে সোরার প্রবাহের কথাটা বলেছে। ভাবতে অবাক লাগে যে সময় একটা স্টেথোস্কোপ ছিল। আর বর্তমান যুগে কি হচ্ছে, প্যাথোলজি নির্ভর হোমিওপ্যাথি করার চেষ্টা করা হচ্ছে। প্যাথোলজি হচ্ছে ফিনিশ প্রোডাক্ট অফ মায়াজম, মায়াজমের দ্বারা তৈরি একটা প্রোডাক্ট। কিন্তু প্যাথোলজিকে অস্বীকার করা তো যাবে না, প্যাথোলজিও জানতে হবে। এই প্যাথোলজির উপর ভিত্তি করে অ্যালোপ্যাথি দাঁড়িয়ে গেছে, অ্যালোপ্যাথি সিস্টেম অফ মেডিসিন তারা তাদের মতো চলে। দুর্ভাগ্যের বিষয় যে হোমিওপ্যাথি ডাক্তাররা কিন্তু তাদের যে প্যাথোলজি তৈরি করে, যে প্যাথোলজির কারণ যে মায়াজম, তাকে অস্বীকার করে চলেছেন। এই অস্বীকারটা শুধু আমাদের মতো সাধারণ লোকে করেছে তা নয়, দুটো ভাগ আছে। হেডিং এর মতো মানুষ, হিউজেসের মতো মানুষ, তারা কিন্তু এই মায়াজমকে মানেননি, কারণ তত্ত্বকে মানেননি। একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করুন। আপনি ড্রাগ প্রুভিং এর কথা জানেন, যদি বিশ্বাস নয় নিজে ড্রাগ প্রুভিং করুন। ড্রাগ প্রুভিং করলে দেবেন ড্রাগ কিন্তু আপনার কিছু বিভিন্ন সিমটম তৈরি করতে পারে। তাহলে বিভিন্ন সিমটম তৈরি করতে পারলে তাহলে অবশ্যই তার তৈরি করার ক্ষমতা আছে, ডিজিজ প্রডিউসিং পাওয়ার আছে তার। এই যে সিমটম গুলো তৈরি করছে আপনাকে, এটা শক্তির দ্বারা তৈরি হচ্ছে। তাহলে ওষুধের শক্তির দ্বারা আপনি রোগ তৈরি করতে পারছেন। তাহলে যদি ওষুধ না হয়, তাহলে সেখানে যদি সিমটম তৈরি হয়, তাহলে সেটাও কোনো শক্তি করেছে। সেই শক্তিটাই তো মায়াজম, সেটাকে আপনি অস্বীকার করবেন কি করে? তো ফলে এই যে মায়াজমের যে এই যে বন্ডিংটা আমাদের ভাইটাল
প্রিন্সিপালের সঙ্গে, ভাইটাল ফোর্সের সঙ্গে আমরা পরে বলছি। আগে শক্তি স্তরে, মানে ওই যে ইনফ্লাক্স স্তরে যেটা আছে, শক্তি স্তর যেটা, ওইখানে আগে বন্ডিংটা হয়। ওটার পরবর্তী স্টেজে আমরা যেটা পাচ্ছি, কেন্ট বলেছেন, কি বলছেন, যে হু ইজ সিক, দ্য ম্যান ইজ সিক। ম্যান কনস্টিটিউট কি দিয়ে তৈরি করে? উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। উইল মানে তার ইচ্ছেগুলো আপনারা জানেন, ভালোবাসা, স্নেহ, মমতা, নিষ্ঠুরতা, এগুলো সব। আন্ডারস্ট্যান্ডিং মানে বোধ শক্তি, তার বিচার ক্ষমতা, বোধ শক্তি। এই দুটো কিন্তু ম্যান। দেখুন, ওই যে আমরা শক্তি স্তরে গেলাম, শক্তি স্তর থেকে পরবর্তী স্টেজটাই আসছে কিন্তু এগুলো কি বেসিক ইনস্টিংক্ট অফ দ্য ম্যান। আপনি কি অ্যানাটমিক্যালি বা কোনো পরীক্ষা নিরীক্ষার দ্বারা এটাকে আইডেন্টিফাই করতে পারবেন? সিম্প্যাথেটিক, মাথার এই জায়গাটা সিম্প্যাথেটিক আছে, এই জায়গাটা নিষ্ঠুরতা আছে, এই জায়গাটা ভালোবাসা আছে, আপনি এগুলো করতে পারবেন না। ফলে এটাও শক্তি স্তরের জিনিস না হলেও শক্তি স্তরের প্রতিনিধি। কেন খুব সুন্দর বলেছেন এই জায়গাগুলো, শক্তি স্তরের প্রতিনিধি। তাহলে এইগুলোকে কোনো অ্যানাটমিক্যাল নলেজ দিয়ে আপনি এটাকে কভার করতে পারবেন না। অথচ এই প্রথম বিকৃতিটা এখানেই শুরু হয়, পরবর্তীকালে প্যাথোলজি অনেক পরের জায়গায় আসে। এবার আপনি যখন প্রেসক্রিপশন করছেন, আপনি কি এই স্তর পর্যন্ত উঠে আসতে পেরেছেন, না শুধুমাত্র যা পেলেন চোখের সামনে তার ভিত্তিতে ওষুধ দিয়ে দিলেই কিন্তু সাপ্রেশন। এই যে আমাদের চিন্তা ভাবনার যে গন্ডগোলটা, এই গন্ডগোলটা যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে আমাদের কিন্তু মহা মুশকিল হবে। এবং আজকে দেখুন, এই যে শক্তি স্তরের যে খেলা, যেটা আমি আগেই বলে দিয়েছি, যে এত বিভিন্নতা থাকলেও আমাদের সৃষ্টি কিন্তু সে এক থেকে। সেটা হ্যানিম্যান এই যে জায়গাটাকে আবিষ্কার করে, এটা একটা ভয়ঙ্কর জায়গা আবিষ্কার করেছে। ওটা মেডিকেল সায়েন্সটাকে পুরো চেঞ্জ করে দিয়েছেন, শুধুমাত্র আমাদের দোষে, হোমিওপ্যাথির দুর্দোষ, শুধুমাত্র আমাদের দোষে। এবার আসা যাক, যে আজকে এই সাপ্রেশন গুলো ঘটে, আপনারা বিভিন্নভাবে ঘটতে পারে। এইবার ধরুন, এই যে বাচ্চা ছেলেটাকে আপনি যেটা দেখলেন, ধরুন একটা আপনার কাছে মেন্টাল অসুবিধা নিয়ে আসলো, ধরুন কোন একটা মেন্টাল ডিজিজ নিয়ে এসে আসলো, জন্ম থেকেই তার মেন্টালি গন্ডগোল গুলো আছে। সেখানে তাহলে কি করতে হবে? সেখানে আপনি তাহলে তার ওই বিকৃতিগুলো কোথায় খুঁজবেন? তার বংশ তালিকায় খুঁজবেন, তবে তো আপনি তাকে পাবেন। এইটাকে বলে সাকসেশন অফ অর্ডার। আপনি যদি আজকে একটা পেশেন্ট দেখলেন, কি দেখলেন, তার রাইট সাইডে তার কিছু কমপ্লেন আপনি দেখতে পেলেন, খুব ভালো কথা, পেশেন্টের কমপ্লেন এটা পেয়ে গেলেন। এইবার তাহলে কি হলো, আমি তার বাবার হিস্ট্রি যখন নিচ্ছেন, তখন আপনি খুঁজুন তার রাইট সাইডে আছে কিনা কিছু, ওইভাবে জিজ্ঞেস করবেন না ডাইরেক্ট। সেখান থেকেও দেখা গেল তার রাইট সাইডে কোনো কমপ্লেন ছিল, তখন সে বলছে যে বাবার বাবা তারও ছিল। তাহলে কি হলো, এই যে বর্তমান যে পেশেন্টটা যে বলছে আমার এখানে কমপ্লেন, সেটা সাকার। তার বাবা বেঁচে আছেন, সেটাও সাকার। তার ঠাকুরদার যে কমপ্লেনটা, সেটা হচ্ছে নিরাকার। তাহলে কোনটাকে বাদ দেবেন? নিরাকারকে বাদ দেবেন না সাকারকে বাদ দেবেন? কোনোটাই বাদ দেওয়া যাবে, সবই আমাদের দরকার। নিরাকারই সাকার হয়ে যায়, সাকারই আবার নিরাকার হয়। আগে উদাহরণ দিয়ে আমি বুঝিয়েছি শক্তির ক্ষেত্রে। তাহলে এইবার কি হলো, পেশেন্টের মধ্যে যখন আপনি রাইট সাইডটা যখন পাচ্ছেন, যখন তার বাবার মধ্যে পাচ্ছেন, তার ঠাকুরদার মধ্যে যখন পাচ্ছেন, তখন সেটা কি হয়ে গেল, সাকার নিরাকার। এটাকে গ্র্যান্ড টোটালিটি বলা, গ্র্যান্ড টোটালিটির একটা অংশ হলো। এটাকে সাকসেশন অফ অর্ডার বলে। আপনি একটা পেশেন্ট দেখতে গিয়ে সাকসেশন অফ অর্ডার কটা আবিষ্কার করেছেন? আমি যে সিমটমগুলোকে যোগ করতে ব্যস্ত, মানে ছোটবেলা সেই আমরা সেটে যোগ করেছি, এখন খাতায় করছেন, যারা একটু উন্নত তারা কম্পিউটারে যোগ করছে। সেখানে আপনার মেধার ইয়েটা কি হচ্ছে, মেধার প্রয়োগটা কোথায় হচ্ছে, আর্টটা কোথায়? যোগ করার মধ্যে কোনো আর্ট আছে কি? যোগ করার মধ্যে কোনো আর্ট নেই। তাহলে আমাদের গন্ডগোলটা কোন জায়গায় বুঝতে পেরেছেন? এইভাবে আমরা সিলেকশন করছি বা করার চেষ্টা করছি, কিন্তু এটা লাগবে না তা নয়। দরকার বলে আমরা কম্পিউটারকে ব্যবহার করব, আগে ফিলোসফিটা ঠিক জায়গায় রাখতে হবে, রেখে তারপরে প্রয়োজন অনুসারে দেখবো। আমি কম্পিউটার দ্বারা পরিচালিত হব না, রেপার্টারির দ্বারা পরিচালিত হব না, মেটেরিয়াল দ্বারা পরিচালিত হব না। আমাদের পরিচালিত হব বাই ফিলোসফি, হোমিওপ্যাথিক ফিলোসফি, যে ফিলোসফিটা প্রকৃতির উপর দাঁড়িয়ে আছে।
প্রকৃতির নিয়ম নীতির উপর দাঁড়িয়ে আছে, তাকে বাদ দিয়ে আমরা কি করবো? প্রকৃতি থেকেই তো সব সৃষ্টি, তাই প্রকৃতিকে বা সৃষ্টিকে বাদ দেবো কি করে? প্রকৃতিকে যদি সৃষ্টিকর্তা ধরেন বা সৃষ্টির কারণ যদি ধরেন, তাকে বাদ দেবেন কি করে আপনি? তাকে তো বাদ দিতে পারবেন না। তাহলে এই যে আমাদের বোধ শক্তির ব্যাপারটা যেটা, এইটা কিন্তু আমাদের দেখতে হবে বোধ শক্তি গুলো কোন লেভেলে আছে, নিরাকার লেভেলে আছে। এইগুলোকে বার করতে গেলে আমাকে কিন্তু রেকর্ডিং যখন করব, 5 নম্বর অ্যাফোরিজম, সেখানে তার ইন্টার রিলেশন গুলো বলেছেন, হ্যানিম্যান, ফ্যামিলি রিলেশন, সোশ্যাল রিলেশন, এভরিথিং বলেছেন, ওইটা বুঝতে হবে। একটা বুঝতে হবে 9 নম্বর অ্যাফোরিজম, বারবার আমি এই কথাটা বলি, কেন কিন্তু 9 নম্বর অ্যাফোরিজম কথা সিম্পল সবশেষে ব্যাখ্যা করেছেন। 9 নম্বর অ্যাফোরিজমে দেখতে হবে যে তার মেন্টাল স্ট্যাটাসটা কি যুক্তিবাদী আছে না যুক্তিবাদী নেই। যে যুক্তিবাদী যতটা আছে ততটা নর্মাল, যেখানে বিচ্যুতি আছে বা ডেভিয়েশন আছে সেটা নর্মাল নয়। এবার তার কাজকর্ম উদ্দেশ্যগুলো যদি মহান হয় বা মানুষের কল্যাণ সাধনের জন্য যদি হয়, তাহলে সেটা নর্মাল, যদি না হয় তাহলে সেটা কিন্তু ডেভিয়েটেড। তাহলে এই দুটো মিলে কিন্তু একটা মেন্টাল মনিটর আমাদেরকে করতে হবে। এই মনিটর কিন্তু আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন বা সাইকোলজির মনিটরিং নয়, তাদের থেকে এই মনিটরিং অনেক বেশি উন্নত, হ্যানিম্যান এই উন্নত ব্যবস্থা। ফলে আজকে এই জায়গাটা আমাদের বুঝতে হবে। বোঝার পর এবার আমি একটা আপনাদের পরিচিত জায়গায় যাচ্ছি, যে জায়গাটা না গেলে আপনাদের একটু গন্ডগোল হয়ে যাবে। সেটা হচ্ছে কি, যে ধরুন একটা ইনফেকশন, আপনারা তো প্র্যাকটিস অফ মেডিসিন বা ব্যাকটেরিওলজি পড়েছেন, ভাইরোলজি পড়েছেন, সেখানে ইনফেকশনের কথা তো আপনারা ভাবছেন, ইনফেকশনের কথাটা বলছেন। তো ইনফেকশন টার্মটা প্রথম পৃথিবীতে কে বলেছেন? হু সেজ? অ্যানিম্যান। করোনারি ডিজিজ পড়ুন, আমি করোনারি ডিজিজটা এখন আলোচনা করছি, সেখানে কিন্তু ইনফেকশন কথাটা বলেছে। ইনফেকশন মানে কি শুধু ব্যাকটেরিয়াল ইনফেকশন? হ্যানিম্যান কি শুধু ওইটুকুই বলেছেন? এটা নিয়ে অনেক আবার হ্যানিম্যানকে আধুনিক সাজার জন্য হাইলাইট করছে, কিরকম না ওই যে ইনফেকশনের কথা বলেছেন, উনি ব্যাকটেরিয়া বুঝতে পেরেছিলেন, তখন ব্যাকটেরিয়া তো আবিষ্কার হয়নি। ব্যাকটেরিয়া যে উনি বুঝতে পেরেছিলেন সেটা কলেরার ব্যাখ্যাতেই, তিনি মাইনুট লিভিং ক্রিয়েচার পারভেট থ্রু দ্য ওয়াটারটাকে ঠিক করো, ঠিক হয়ে যাবে। এশিয়াটিক কলেরা যেটা ইংল্যান্ডে হয়েছিল, তিনি বলেছিলেন ওটাকে কন্ট্রোল করতে এশিয়াটিক কলেরা কন্ট্রোল হয়ে গেল। সেটা তিনি বুঝতে পেরেছিলেন বাই কি? অবজারভেশন। তাহলে হোমিওপ্যাথিটা কার উপর দাঁড়িয়ে আছে? অবজারভেশনের উপর এবং ইন্ডাকটিভ লজিকের উপর দাঁড়িয়ে আছে। এই জায়গাটা যদি আপনাদের তৈরি না হয়, বেশি বৈজ্ঞানিক হতে গেলে আপনি কিন্তু বিপদে পড়বেন। অন্যান্য বিজ্ঞান যেটা আছে সেখানে কিন্তু লজিক নেই, ইন্ডাকটিভ লজিক সেখানে নেই। এইটা হচ্ছে খুব গন্ডগোলের জায়গা। সেখানে একটা মেটেরিয়ালিস্টিক হওয়ার জন্য তাদেরকে একটা জেনারেল ওয়েতে সবগুলোকে একটা জেনারেলাইজ তারা করে। হোমিওপ্যাথি তো জেনারেলাইজ নয়, হোমিওপ্যাথি তো ইন্ডিভিজুয়ালাইজেশন। ফলে এইখানে দেখুন একটা ইনফেকশনের কথা তিনি বলেছেন। এই ইনফেকশনটাকে একটা ছোট উদাহরণ দিই। আপনি দেখলেন যে চোখের সামনে একটা বাচ্চা পড়ে গেল, তার মাথাটা ফেটে গেল, আপনি দেখে বুকটা ধক করে বলল, আপনি কিন্তু তার মাও নয় কি বাবাও নয়। তাহলে এই যে দৃশ্যটা দেখলেন, এই দৃশ্যটা দেখে আপনি কিন্তু কি হলেন? আপনি তার দ্বারা প্রভাবিত হলেন। এই প্রভাবিত হওয়াটাই তো ইনফেকশন, এই প্রভাবিত হওয়াটাই তো ইনফেকশন। এটা তাহলে কি হলো? হরিবল স্যাড স্টোরি এইভাবে বলা আছে। তার মানে এই যে আপনি একটা ভয়ঙ্কর দেখে আপনি প্রবাহিত হলেন, ছুটে গেলেন তাকে বাঁচাতে। আপনি দেখলেন এক ছিন্ন বস্ত্র ভিখারি, মুখটা মলিন, সে এসে আপনাকে বলছে যে আমি কদিন খেতে পাইনি, বাবু আমাকে একটু কিছু খেতে দেবেন? যা 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 যা। এটা মানেটা কি? আপনি অসুস্থ, ইউ আর সিক। তাহলে কি হলো? তাকে তার ব্যবস্থা করতে হবে আমাদের। তাহলে হোমিওপ্যাথ হতে গেলে প্রথম শর্ত যে মানুষ হতে হবে। মানুষ হতে গেলে আগে নিজের অহংকার বোধ, নিজের লোভ, এগুলোর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হবে সৎভাবে। এই লড়াইটা যত আপনি জিতবেন, তত হোমিওপ্যাথির উপযুক্ত একজন চিকিৎসক হতে পারবেন। শুধুমাত্র জ্ঞান দিয়ে হোমিওপ্যাথি হয় না, হোমিওপ্যাথির সঙ্গে তার মেন্টাল ফিলোসফিটা ম্যাচ করতে হবে, নাহলে হবে না। হ্যানিম্যান কি সাথে বলেছেন মিথ্যেবাদীরা আমার বাক্সে হাত দেবে না? মিথ্যেবাদী মানে কি? যাদের কোনো চরিত্রই নেই। এবার দেখুন হ্যানিম্যানের বক্তব্যের পিছনে কারণ আছে। আপনি যত সত্য পথে থাকবেন,
তত কিন্তু আপনার মনটা কিন্তু তত স্বচ্ছ হবে। স্বচ্ছ আয়নায় বা স্বচ্ছ পুকুরের জলেই তো প্রতিবিম্ব হয়, প্রতিবিম্ব পরিষ্কার দেখা যায়। মানে রোগীর কষ্ট যদি আপনি অনুভব না করতে পারেন তাহলে আপনি কিসের ডাক্তার? কেশিদাস একটা কথা বারবার বলতেন, যেদিন রোগীর কষ্টে তোর বুক কেঁপে উঠবে, তোর বুকে কষ্ট হবে, সেদিন বুঝবি তুই ডাক্তার হয়েছিস। আজকাল আমরা কি বলি, এতগুলো পেশেন্ট দেখেছি, একটা ছবি ফেসবুকে দেখিয়ে দিলাম, দেখালাম যে আমি কত বড় ডাক্তার হয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি কত টাকা রোজগার করছি। কেউ বলছে যে আমার বাথরুমটা আপনার বাড়ির থেকে ভালো। এগুলো সব দেখা আমার অহংকারের প্রকাশ চলছে। অহংকার কখনোই সত্যকে ধরে রাখতে সাহায্য করে না, সত্য থেকে দূরে চলে যাবেন। অহংকার কিন্তু সাইকোসিসের বৈশিষ্ট্য, আপনাকে সবসময় সত্য থেকে দূরে নিয়ে যাবে। আমি তো একটু আগেই বললাম যে পৃথিবীতে যত বিভেদই থাক, উৎপত্তি আমাদের এক থেকে। এই অনুভূতিটা যদি না থাকে তাহলে আপনি হোমিওপ্যাথি করতে পারবেন। প্রত্যেকটা মানুষকে সেইভাবে দেখার চেষ্টা করতে হবে যে আমার কাছে এসছে আর্ত মানুষের সেবা করার যে এই যে মানসিকতা, এটা আপনার ভাগ্য ভালো যে আপনাকে এই জায়গায় আপনি আসতে পেরেছেন। এবার তাহলে গোটা পৃথিবীতে যেভাবে চিকিৎসা নিয়ে গন্ডগোল চলছে, আপনি চিকিৎসাটা দেখুন, সব উন্নত চিকিৎসা হচ্ছে। আমাদের অনেকেই মনন চিকিৎসকদের গবেষণার জন্য লালায়িত, তাদের কথা তুললে একদম গাল দিয়ে লাল ঝরে। আরে কত মডার্ন হোমিওপ্যাথি তো ওই তো এক জায়গায় পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি সব বলছে। মডার্ন চিকিৎসা যেসব দেশে হয়েছে, সেই দেশে কি নার্সিং হোম হসপিটালের সংখ্যা কমেছে? খোঁজ নিয়ে দেখুন তো, কমেনি, ক্রমশ বেড়ে চলেছে। তাহলে রোগ কমছে না, তাহলে মডার্ন ইয়ের প্রয়োজনটা কোথায়? প্রয়োজন নেই কথাই বলছি না, তার যেভাবে তাকে হাইলাইট করেছে সেটা তো সত্য নয়। আপনি চারিদিকে তাকিয়ে দেখুন, সব নিয়ন্ত্রণ। হোমিওপ্যাথি বলছে নিয়ন্ত্রণ নয়, আরোগ্য করতে হবে যতটা সম্ভব, এবং আরোগ্যটা সিচুয়েশন অনুযায়ী হবে। আপনি যদি এখন মনে করেন যে একটা মেন্টালি রিটার্ডেড পেশেন্ট, মেন্টালি পেশেন্ট রিটার্ডেড পেশেন্ট আপনার কাছে আসলো, সেটা জন্মগতভাবে, আপনি কি তাকে সম্পূর্ণ আরোগ্য করতে পারবেন? না করা সম্ভব? সেই স্টেজটাতে তো নেই। এটা আপনাকে বুঝতে, এই স্টেজগুলো বুঝতে গেলে প্যাথোলজি বুঝতে হবে, প্র্যাকটিস অফ মেডিসিন বুঝতে হবে, এগুলো বোঝা দরকার আছে। তাহলে কি হলো না, প্রাথমিকভাবে আমি যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে একটা শক্তি স্তর আছে, তারপর আস্তে আস্তে আমরা বস্তু স্তরে আসছি। আপনি যে সিমটমগুলো যেটা নিচ্ছেন, এই সিমটমগুলো কোন লেভেল থেকে কোন লেভেল পর্যন্ত নিতে পেরেছেন সেটা আপনাকে আগে দেখতে হবে। তবে আপনি প্রপার প্রেসক্রিপশনটা আপনি করতে পারবেন, নাল প্রেসক্রিপশন করতে পারবেন না। মানে কিউরিটিভ প্রেসক্রিপশন এত সোজা নয়। এবার দেখুন, আমি একটা খুব সোজা উদাহরণ দিয়ে আসছি, আমি আসলে পরে বুঝতে পারবেন। ইনফেকশনের কথাটা আগেই বলেছি আমি। ইনফেকশন এইভাবে হতে পারে, আপনি শুধু ইনফেকশন মানে এইটা নয় যে ওই ব্যাকটেরিয়াল বা ভাইরাল বা ফাঙ্গাস ইনফেকশন। ইনফেকশন মানে আপনার মেন্টাল ইনফেকশনও হচ্ছে। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ধরুন একটা একটা বাচ্চাকে আপনি কি করলেন, বকা দিলেন, আপনার বাচ্চাকে বকা দিলেন, ভয় দেওয়ার পর সে অসুস্থ হয়ে পড়লো, সে তাকে একটা বকা দিলেন, সে অসুস্থ হয়ে পড়লো। এই যে বকাটা দিলেন, এই যেটাকে, এবং সেই বকাটা যদি তীব্র যদি হয়, দেখুন এখানেও ভাবনান আছে, তীব্র যদি হয় তাহলে রিপ্রোচ হয়ে যাবে। আর যদি খুব তুচ্ছ, খুব সাধারণ বকা, তুই এটা এরকম করলি যেখানে তোকে আশা করিনি, যাকে যা হয়েছে হয়েছে, সেইটুকু বকা সহ্য করতে, দ্যাট মিনস অ্যাডমিনিশন কজ। এই যে দুটোই কিন্তু বকা। এই যে সামান্য তুচ্ছ কারণে সে অ্যাডমিশন কজে সে অসুস্থ হয়ে পড়লো, হি ইজ হাইপার সেন্সিটিভ। আর রিপ্রোচ খুব জোরদার বকার পর সে কিন্তু ধীরে ধীরে অসুস্থ হলো, সেটা কিন্তু অতটা সেন্সিটিভ নয়। তাহলে এখানে সিলেকশন অফ মেডিসিন যখন আমি করতে যাবেন, যখন সেখানে তার হাইপার সেন্সিটিভটাকে গুরুত্ব দিয়ে আপনি পোটেন্সি সিলেকশন তো করতেই হবে আপনাকে, না করলে কি করে হবে? তাহলে এই যে সূক্ষ্ম জায়গাটা, যে পার্থক্যগুলো, এইগুলো যদি আপনি না বোঝেন তাহলে মহা মুশকিল। তাহলে এখানে তো ইনফেকশন হচ্ছে, আপনি তাকে বকলেন, সে সেটাকে গ্রহণ করলো, গ্রহণ করে সে কষ্ট করলো। আমি একটা জ্বরের পেশেন্টের কথা মনে করে, পেশেন্টটা যখন আমার কাছে এসছে, তার মা বলছেন, আপনার দুটো পায়ে ধরি ডাক্তারবাবু, অনেক নাম শুনে এসছি, আপনি কিছু একটা করুন। আমার গোটা ভারতবর্ষ ঘুরে ফেললাম আজকে 1 বছর 1.5 বছর ধরে, কিছু এই জ্বর আমরা সারাতে পারছি না। হ্যাঁ, আগে তো জ্বরটা 24 ঘন্টা থাকতো,
এখন কখন কি আসবে আমরা জানি না, ওষুধ খাই। এবার এখন ওর সমস্যা, পেচ্ছাবেও সমস্যা, কিডনিতে কিছু সমস্যা দেখা দিয়েছে, এরকম একটা ব্যাপার। সবকিছু শুনলাম, বহুত কষ্টে খুঁজে খুঁজে তার বার করলাম, বহুত কষ্টে। সেটা হচ্ছে কি না, সে ক্লাসে অঙ্ক পারেনি, তখন 3 পড়ে এরকম। সেই সময় তাকে নীল ডাউন করে বাইরে দাঁড় করিয়ে দেওয়া ছিল। তো তখন কোনো সিনিয়র গ্রুপের ছাত্র তাকে ব্যঙ্গ করে, সেটা তার মনে ভীষণ লেগেছে। আচ্ছা, ব্যঙ্গ করা কি সভ্য সমাজের রীতি? তা তো না, সেও অসুস্থ বলেই করেছে। সিকনেস আর ডিজিজের মধ্যে পার্থক্যটা আমি বোঝাবার জন্য বলছি। এইটা যখন পেলাম, শুনে টুনে ইয়ে করে আলটিমেটলি তাকে স্ট্যাপিসেগ্রি একটা হাই ডোজ দেওয়া হলো। সেই স্ট্যাপিসেগ্রিতে সে কিন্তু চলে গেল। তার এই যে পরীক্ষা নিরীক্ষা, হাজার হাজার পরীক্ষা, তার ডাটা, এই ডাটা দিয়ে কিন্তু এই যে তার শক্তি স্তরে তার যে এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটাকে 1-1.5 বছরে বাঘা বাঘা ডাক্তাররা কিচ্ছু করতে পারেনি। তো আপনাদের জীবনেও দেখবেন এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটবে যদি প্রপার ওয়েতে হোমিওপ্যাথিটা করেন আপনারা। এবার তাহলে কি হলো, এই যে পেশেন্টটা এই তাকে সাপ্রেশন অফ কি হয়েছে, এই যে তার রোগ আক্রান্ত হলো, এই যে ইনফেকশন হলো, ইনফেকশন হলো, এবার বোঝার চেষ্টা করুন। ইনফেকশনটা হলো ভাইটাল ফোর্স হওয়ার পর কি হলো, সে ভাইটাল ফোর্সের স্বাভাবিক যে প্রবাহ তাকে কিন্তু সে ডেভিয়েট করে দিল, বিচ্যুতি করে দিল। দ্যাট ইজ, এই যে তার ইনফেকশন হওয়ার পরে তার কি হলো না, তার একটা সাপ্রেশন অফ ফাংশনস অফ দ্য ভাইটাল ফোর্সের ফাংশনটা সাপ্রেশন হতে শুরু করলো। সাপ্রেশন হয়তো ডিজিজ তৈরি হবে। সাপ্রেশনটা তাকে কোন লেভেল থেকে হচ্ছে বুঝতে পেরেছেন? শুধুমাত্র হোমিওপ্যাথিরা ওই ব্যাকটেরিয়াল ভাইরাসের লেভেলটা ভাববে না। আজকে যদি আপনি একটা বিমান দুর্ঘটনা যদি দেখেন, বিমান দুর্ঘটনা এই যে হলো, বিমান দুর্ঘটনা হলো, আমি এরকম পেশেন্ট পেয়েছি, বিমান দুর্ঘটনা হলো, সেই পেশেন্ট পেয়েছি, সে বলছে যে আমি ওইটা বিমান দুর্ঘটনা এইভাবে ছেলেগুলো মারা গেছে, ডাক্তারি ছেলেগুলো মারা গেছে, এর আগে একটা বিমান দুর্ঘটনা আমাদের এখানে হয়েছিল বলে ভদ্রমহিলা কাঁদছেন এবং তিনি বলছেন যে ওর পর থেকে আমার মনটা, আমার শান্তি নেই, বোঝন ঠেলা, তার কেউ নেই, তার সঙ্গে কোনো সম্পর্কও নেই, তবু সে ইনফেক্টেড বাই দ্যাট ইনসিডেন্ট। তাহলে ইনসিডেন্টটা কি ঘটনা? আচ্ছা, আপনাকে যদি লাঠি দিয়ে মারি, হ্যাঁ, বা একটা ঘুষি মারি, সেটাই কি মারা? সেইটাও মারার থেকে এই যে ডাইনামিক হয়ে মারা, মানে এই শক্তিকৃত মারা, এটা আপনি অ্যানাটমিক্যাল দেখাতে পারবেন না। এটা আপনি কখনোই ওই এমআরআই করে কিছু করে দেখাতে পারবেন না। সে প্যাথোলজিক্যাল স্টেটাসে তখন দেখাতে পারবেন, সেটা দিয়ে কচু করবেন আপনি। এই যে সে আহত হলো, এইখান থেকে তার কিন্তু এই যে হাইপার সেন্সিটিভনেস সোরাক ইন্ডিকেট করছে। তার মানে কি হলো, এই যে তার ওই যে বাচ্চাগুলো ওইভাবে, ওই ডাক্তারের ছেলেগুলো অনেকগুলো ছেলে মারা গেছে, এইটা তার মনের মধ্যে কিন্তু কষ্ট হলো, কষ্টের জন্য সে অসুস্থ হয়ে পড়েছে। এই যে ঘটনা, তাহলে আমরা এরকমও পাচ্ছি। তাহলে এই ব্যাপার হচ্ছে, এইটাও তাহলে কি হচ্ছে, তার তার আমাদের ইমোশনাল তো নিচ্ছি আমরা, বাচ্চাদের যখন চিকিৎসা করতে যাই নেই, বড়দের ক্ষেত্রে নেই, বড়দের ক্ষেত্রে তো নিতে হবে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তো বেশি করে নিতে হবে। কারণ আমাদের এই উপমহাদেশে মহিলা সমাজ বা মায়েরা অনেক কষ্ট সহ্য করে আমাদের প্রতিপালন করেন, অনেক কষ্ট, তার মূল্যায়ন আমরা করতে পারি না, আমরা করবার ক্ষমতা নেই আমাদের। হ্যানিম্যান কিন্তু এই মায়েদের সম্পর্কে কিন্তু মূল্যায়ন সম্পর্কে তার অনেক বড় বড় কথা বলেছে, অনেক বড় কথা বলেছে। মাদার ইজ দ্য ফার্স্ট টিচার অফ ম্যান। ফার্স্ট টিচার, শিক্ষককে যে মর্যাদা দেওয়া দাও, সেই মর্যাদা কি আমরা মহিলাদের দিতে পারছি? যদি না দিতে পারি, আই এম সিক, আই এম নন এডুকেটেড, আমরা দিতে পারছি না। যদি কাউকে আমরা না দিতে পারি, কিন্তু তার সঙ্গে রিলেশন থাকে, সেও তো আপনার আচরণ থেকে সে কষ্ট পাবে। এই কষ্ট পাওয়া মানে তার সেইখানে তো সাপ্রেশন তৈরি হচ্ছে। তাহলে বুঝতে পেরেছেন ব্যাপারটা? আপনি যখন একটা ওষুধ দেবেন পেশেন্টকে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি পজিশন, তার সিচুয়েশন, তার আর্থিক পজিশন, তার মেজাজ, সবকিছু নিয়ে সেখান থেকে যদি আপনি এক্সাইটিং কজ এবং মেনটেনিং কজটাকে না বোঝেন, তাহলে সাপ্রেশন প্রতিনিয়ত হতে থাকবে, আপনি ওষুধে যেতে থাকবেন, আলটিমেট রেজাল্ট কাজ করে।
আমি এই যে আপনি একজনকে ধরুন অপমান করলেন, অপমান করার 10 দিন পরে তার কিন্তু কি হলো না, সে অসুস্থ হয়ে পড়ল। আপনারই ধরুন বাড়ির কাউকে করলেন, ধরুন বা আপনার বাড়ি দিয়ে উদাহরণটা করলেন, তাহলে কি হলো, এই যে 10 দিন পরে হলো, এই 10 দিনটা শুরু যেদিন আপনি করলেন তার থেকে 10 দিনের মাথায় তার অ্যাটাক শুরু হয়েছে। এই মধ্যিখানে পিরিয়ডটাকে কি বলে? এই মধ্যিখানের পিরিয়ডটাকে ইনকিউবেশন পিরিয়ড বলে। আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড পাবেন, সেই ইনকিউবেশন পিরিয়ডটা আপনি মুখস্থ রেখেছেন, কারণ পণ্ডিত হতে গেলে কিন্তু বলতে হবে অমুক ব্যাকটেরিয়া ইনকিউবেশন পিরিয়ড, ভাইরাসের অমুক ইনকিউবেশন পিরিয়ড। কিন্তু আপনি যে রোগীটাকে দেখে তার ইনকিউবেশন পিরিয়ডটা কি করে ধরবেন? সেই ইনকিউবেশন পিরিয়ডটাকে এই ব্যাকটেরিয়ার মতো কি নির্দিষ্ট? তা তো নয়। ম্যান টু ম্যান সেটা তো ভ্যারি করে, ম্যান টু ম্যান সেটা ভ্যারি করে। তাহলে ইনকিউবেশন পিরিয়ডটা পেলেন, ইনফেকশনের এটা একটা প্রথম স্টেজ। এরপরে আছে পোড্রোমাল স্টেজ। পোড্রোমাল স্টেজে কি হবে, সেখানে ভায়োলেন্ট সিমটম গুলো বা ইলনেস গুলো ডেভেলপ করেনি, সেখানে কি হচ্ছে সামান্য কিছু ডেভেলপ, ধরুন বৃষ্টিতে ভিজেছে, একটু গাটা ম্যাচ ম্যাচ করছে, আমি রাস্তা দিয়ে দিলাম, ওয়াই? কোনো কারণ নেই, ওই পেশেন্টটা এসছে, দিতে হবে। এইবার দেখুন আপনি কি গন্ডগোল গুলো করেন, দেখুন কোথায় সাপ্রেশন আপনি নিজেও করেন না বুঝে। ধরুন আপনি একটা পেশেন্টকে ন্যাট্রামিউট দিয়েছেন, ন্যাট্রামিউট দেওয়ার পর কি হলো, পেশেন্টটা দারুণ ভালো আছে, সর্বদিক থেকে মেন্টালি ফিজিক্যালি সর্বদিক থেকে সে ভালো আছে। সে কি করলো, জলে ভিজলো, জলে ভেজার পর তার কি হলো না, তার ওই গা হাত পা প্রচন্ড ব্যথা করছে, ম্যাচ ম্যাচ করছে, ডাক্তারবাবু জ্বর টর এসে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি আসছে। আপনি কিন্তু তাকে কি করলেন, হ্যাঁ এটা বর্ষাকাল, বৃষ্টিতে ভিজেছে, ওয়েট গেটিং, ফট করে তাকে ওষুধটা দিয়ে বসালেন। এবং আমরা যখন প্র্যাকটিস করেছি তখন কিন্তু আমাদের এরকম একটা ধারণা ছিল, অ্যাকিউট কেস অ্যাকিউট মেডিসিন, ক্রনিক কেস ক্রনিক মেডিসিন। কিন্তু পরবর্তীকালে যখন বুঝলাম যে অ্যাকিউট ডিজিজ ইজ নাথিং বাট দ্য ক্রনিক এক্সারবেশন অফ দ্য ক্রনিক মায়াজম, তখন আমাদের চেতনাটা একটু ঘুরতে শুরু করলো। তাহলে এই যে ক্রনিক পেশেন্টটা আপনি দেখলেন, এবার দেখুন তার এই যে প্রত্যেকটা যে সিমটম গুলো বলছে, সেটা যদি আপনার ন্যাট্রামিউরের সঙ্গে কিছু কিছু মিল থাকে, আর যদি তার কষ্টটা খুব তীব্র না হয়, প্লাসিবো দিয়ে ছেড়ে দেন। কারণ যদি আপনি ওষুধটি তাকে দেন, এই স্টেজে সাপ্রেশনটা হয়ে গেল, ফলে দেখবেন যে আপনি যে ওষুধটা দিয়েছিলেন তার কার্যকারিতার গন্ডগোল পাকিয়ে যাবে। এবার কোন ক্ষেত্রে দেবেন, যে ক্ষেত্রে ক্লিয়ার কাট কোন মেডিসিনকে ইন্ডিকেট করছে, সেটা খুব কম ক্ষেত্রেই করে। তীব্র না হলে ওষুধ দেই না, সেখানে একটু ভোকাল টনিক দিতে হয়, ভোকাল টনিক দিতে হয়, অনেক সময় পাওয়ারটা একটু বাড়িয়ে দিলাম। এটা আমি এরকম বলি, দেখুন এটা তাড়াতাড়ি কমাতে গেলে কিন্তু আপনার যে ওষুধটা এতদিন ভালো কাজ করেছে সেইগুলো একটু গন্ডগোল হয়ে যাবে। তা আপনি কি রাজি আছেন? না ডাক্তার রাজি নেই, আপনি দিন, আমি সহ্য করে নেবো। পেশেন্টকে এইভাবে তৈরি করতে হবে, ওষুধ না দেওয়াটা শিখতে হবে। কারণ আপনি তো ওষুধ দিয়ে ভালোবেসে তাকে তো আবার সাপ্রেশন করে দেবেন। কারণ আপনি কি ভাবছেন, অনেকেই বলছে আরে রুগী এসছে, রুগীর প্রতি তাদের দরদ কত, রোগীর প্রতি দরদটা কিরকম না। আমরা যদি পাঁঠার মতো যদি দরদ হয়, পাঁঠাটা আমি মানুষ করেছি বাবা, এটা কেটে কবে খাবো, একটু বড় হোক খাবো, এই ধান্দা যদি হয় তাহলে তার হলো না। আর রোগীর প্রতি দরদটা কি, রোগীর বর্তমান শুধু নয় ভবিষ্যৎটা, সেটা আমাকে সেই দরদটা থাকতে হবে। অ্যানিম্যান তো বলেছেন যে হোমিওপ্যাথ ডাক্তারদের কি হতে হবে না, তাদের স্বাস্থ্যের রক্ষক হতে হবে, প্রিজার্ভার অফ হেলথ হতে হবে। তাহলে এইখানে আপনি এটা পেলেন কি, আপনি ওইটা দিলেন। তীব্রতা যদি না থাকে আপনি প্লাসিবো দেবেন। তীব্রতা ধরুন হলো কিন্তু সিমটম সব ন্যাট্রামিউরে শো করছে, খুব তীব্র না, ডাক্তারবাবু কমলো না তো, পরের দিন ডাক্তারবাবু আরো কষ্টটা বেড়েছে, কি করা যায় বলে, জ্বরটা যদি এখনো আসেনি বা জ্বরটা একটু এসেছিল চলে গেছে, কেন ওষুধটা দিতে চায় না? কারণ আপনি তো বলছেন ন্যাট্রামিউর দেওয়ার পর তার সার্বিক উন্নতি হচ্ছে, মানসিক শারীরিক লক্ষণ। সার্বিক যদি উন্নতি হয়, তাহলে ন্যাট্রামিউর দেওয়ার আগে তার ভাইটাল ফোর্সের যে অবস্থা ছিল সেই অবস্থা এখন নাই, সে লড়াই করার জন্য কিছুটা হলেও ক্ষমতা অর্জন করেছে, তাকে সুযোগ দিন। আমরা কি সত্যি আরোগ্য করি? তা তো নয়, ভাইটাল ফোর্সের সেকেন্ডারি অ্যাকশনে আরোগ্য। এই সত্যটা আমরা ভুলে যাই, আমরা নিজেরা আরোগ্য করেছি বলে অহংকারে মত্ত হয়ে যাই, তাকে দিলেন না।
এইবার যে ক্লিয়ার কাট যদি সিমটম যদি দেখা যায়, সেই সিমটমের সবকিছু যদি ন্যাট্রামি ইয়ে বাড়াবাড়ি আছে বা অন্য মেডিসিনকে ইন্ডিকেট করছে, সেক্ষেত্রে আমরা করি কি, ছোট্ট করে একটু ঠেকা দেওয়ার চেষ্টা করি। খুব রেয়ার ক্ষেত্রে, আমি তো মহাকৃপণ, আমার কাছ থেকে ওষুধই বেরোয় না চট করে। এবং অনেক সময় কি করি, যে ন্যাট্রামের সিমটম থাকে অথচ জোরদার আছে, তখন ন্যাট্রামের একটা ছোট পড়েছি। সবচেয়ে ভালো হয় যদি সেন্টিসিমেনে দিয়ে থাকেন, 50 মিলিসিমেনে আসুন, দেখবেন কোনো ভাইটাল ফোর্সের লেভেলটা তো দুটোর মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে, দেখবেন দারুণ রেজাল্ট আসবে। তারপরে দেওয়ার জন্য ছোকছোক করবেন না, না দেওয়ার চেষ্টাটা আগে করুন। না দিয়ে অনেক সময় ঠকে যেতে পারেন, ঠকুন না, ঠকলে আপনার লোকসান হবে না। আমি 2-4টে ঠকলে পরে 2-4টে পেশেন্টের ক্ষতি হবে, কিন্তু আগামী দিনে আপনি বহু লোকের উপকার করতে পারবেন। তাহলে এইটা হলো কি ইনকিউবেশন পিরিয়ড নিয়ে আলোচনা হলো। এবার আছে পোড্রোমাল পিরিয়ড। পোড্রোমাল পিরিয়ড নিয়ে বললাম একটু। পোড্রোমাল পিরিয়ড দেখুন, আমরা ধরুন একটা এই যে পেশেন্টের যে কথাটা বলে, এই যে ওষুধ দেবো না বললাম, বাড়াবাড়ি কিছু নেই, দিস স্টেজ ইজ পোড্রোমাল পিরিয়ড। ফলে আমি তাকে ওই সুযোগটা দেবো, কারণ ভাইটাল পোস্ট তো আগের অবস্থাতে নেই। পোড্রোমাল পিরিয়ড হলো এরপর ইলনেসটা আসুক, তারপর তো ভাববেন দেবেন কিনা। এটা হলো। তারপর ডিক্লাইন স্টেজ। অনেক সময় আমরা দেখছি ওষুধ না দেওয়ার পর ডিক্লাইন স্টেজও আসছে, আস্তে আস্তে তার কষ্টগুলো কমতে শুরু করেছে। এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়, আমরা ওষুধ দিয়ে পেশেন্টের সর্বনাশ করি। তারপর কি হচ্ছে, আস্তে আস্তে কনভালসেন্স পিরিয়ড চলে আসলো, রোগী আরোগ্য হয়ে গেল। তাহলে দেখা গেল কি, এই যে পেশেন্টের সাপ্রেশনে কোন জায়গাগুলো সাপ্রেশন আপনি নিজে করে ফেলছেন, সেই জায়গাটুকু খুঁজে বার করুন, সেখানে তো ফিলোসফি আপনাকে গাইড করবে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আজকে এইটুকুই থাক। আজকে অনেক কঠিন জিনিস আলোচনা করেছি, চেষ্টা করেছি সহজভাবে বলতে পেরেছি কিনা আমি জানি না। আপনারা কিন্তু দ্বিধাহীনভাবে আমাকে প্রশ্ন করবেন, যদি আমার জানা থাকে আমি উত্তর অবশ্যই দেব। ধন্যবাদ। জি, শুক্রিয়া। আমাদের শ্রদ্ধেয় অমরনাথ স্যারকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। অত্যন্ত চমৎকার ভাবে, খুব কঠিন জিনিস বলা যায় যে অনেকের জন্য এখনো কঠিনই হয়ে গিয়েছে, তারপরে অনেকের জন্য সহজ হয়েছে। আশা করছি আমরা ক্লাসটা যেহেতু রেকর্ড করেছি, আমিও রেকর্ড করেছি, আমাদের দর্পণের আমাদের যারা আছেন তারাও রেকর্ড করেছেন। আপনারা ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন, এবং বারবার যদি আমরা শুনি এবং স্যারের এই ক্লাসটা যদি আমরা কন্টিনিউয়াস একটা প্রসেসিং এর মধ্যে নিয়ে আসতে পারি, আমরা রেগুলার যদি স্যারের সাথে থাকি, তাহলে এই জটিল বিষয়টা আমাদের জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এটা আমাদেরকে বুঝতেই হবে, পেলিয়েশন, সাপ্রেশন, এগুলো যদি আমরা না বুঝি, তাহলে আমরা প্রপার কিউর একটা পেশেন্টের আমরা কিভাবে বুঝবো? বা আমরা স্যার যেটা বলেছেন যে দেখা যাচ্ছে অনেক পেশেন্টই সাপ্রেসড হয়ে যাচ্ছে, পেলিয়েটেড হয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে আমরা কিউর বলে চালিয়ে দিচ্ছি। খুব অনেকগুলো বিষয় আছে। সার্বিক বিষয়ে আমি স্যারকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। সার্বিকভাবে স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকসের উপরে সহজভাবে আলোচনা করার জন্য। আমাদের প্রথম পর্ব শেষ হলো, সেকেন্ড পার্ট আমরা আজকের আলোচনার দ্বিতীয় পর্ব আমরা শুরু করতে চাই। দ্বিতীয় পর্বের মধ্যে আজকে পেলিয়েশন, সাপ্রেশন এন্ড কিউরের উপরে আমি প্রথমে অনুরোধ করব যে এখানে আমাদের অনেক শ্রদ্ধেয় স্যাররা আছেন, আমি যদি একটু ডেকে নিতে চাই। আমি শুরু করি ডক্টর রঘুনাথ ঘোষ। ডক্টর রঘুনাথ ঘোষ স্যারকে আপনারা হয়তো অনেকেই চিনেন। স্যারের কিছু বই আছে, যে বইগুলো স্যার নিজেই লিখেছেন। তো আমরা ডক্টর রঘুনাথ ঘোষ স্যারকে বলছি যে স্যার, আজকের আলোচনায় আপনি মোটামুটি একদম প্রথম থেকে না থাকলেও আপনি অনেক অংশই আপনি শুনেছেন। তো আপনার পক্ষ থেকে যদি কোনো সংযোজন থাকে, তাহলে আমি রঘুনাথ স্যারকে অনুরোধ করছি, স্যার আপনি সংযোজন করেন কিছু। শ্রদ্ধেয় ডক্টর রঘুনাথ ঘোষ স্যার। আচ্ছা, রঘুনাথ ঘোষ স্যার হয়তো শুনছেন না। আমরা এই পর্যায়ে আমাদের যারা সিনিয়র ডক্টর আছেন তাদের কাছ থেকে আমরা প্রথমে জানতে চাইব, বিশেষ করে এখানে আমাদের ডক্টর আবু হানিফ মাহমুদ, ডক্টর নাসির উদ্দিন আছেন, আবু হানিফ মাহমুদ আছেন, মকসুদ বিল্লাহ আছেন,
আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এক এক করে বলছি। ডক্টর সাগর আছেন, একে সরকার সাগরদা আছেন, আমি অনেকে আছেন। যাক শুকরিয়া যে অনেকে শুনেছেন ক্লাস। আমি প্রথমে অনুরোধ করব হচ্ছে যদি কিছু বলার থাকে সাথে, তাহলে আপনাদের পক্ষ থেকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, তাহলে আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আজকে সাপ্রেশন, প্যালিয়েশন এন্ড কিউরের উপরে যদি সংযোজন করার থাকে তাহলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, না হলে আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আমার মনে হয় যে সংযোজনের বিষয়টুকু নেই, আর যেহেতু এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা আরো শুনবো ইনশাআল্লাহ স্যারের কাছ থেকে। প্রশ্ন উত্তরের জন্য আপনারা প্রশ্ন করার জন্য আপনারা যারা যারা